আমরা আজকে আলোচনা করতেছি ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি গোড়াপত্তন হয় বলছি যে 1773 সালে 93 সালে, এবং ভারতবর্ষে ব্রিটিশ আইন কমিশন গঠন হয়। এইগুলো এমসিকিউ এর জন্য, লিখিতর জন্য না, জাস্ট জেনে রাখার জন্য, যেহেতু আমরা ফৌজদারি কার্যবিধি পড়বো, এর রিলেটেড এমসিকিউ আসতে পারে। 1833 সালে ব্রিটিশ পার্লামেন্টে আইনের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের জন্য একটা আইন কমিশন গঠন করা হয়। তাহলে এখান থেকে এমসিকিউ হতে পারে যে কত সালে ব্রিটিশে ভারতবর্ষে আইন কমিশন গঠন হয় সর্বপ্রথম। এটা হলো 1833 সালে। এখান থেকে আরেকটা অবজেক্টিভ হয় যে এই আইন কমিশনের প্রধান কে ছিলেন। এই আইন কমিশনের প্রধান ছিলেন লর্ড ম্যাকলে। এগুলো কিন্তু আপনারা বিভিন্ন বইয়ে পেয়ে যাবেন, লিখতেও পারেন অথবা জাস্ট শুনে রাখতে পারেন। এবং এই আইন কমিশন 1847 সালে ফৌজদারি কার্যবিধির খসড়া প্রণয়নের জন্য একটা নির্দেশ দেয়, এবং 1853 সালে ফৌজদারি কার্যবিধির একটা সংশোধিত খসড়া প্রণয়ন করা হয়, এবং যা লেজিসলেটিভ কাউন্সিলের দ্বারা 1861 সালে প্রথম গৃহীত হয়। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি প্রথম প্রণীত হয় আমরা বলবো যে 1861 সালে। যদি অবজেক্টিভ আসে যে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি কত সালে প্রণীত হয়, তাহলে কিন্তু এটার উত্তর হবে 1861 সাল। আমরা সবসময় পড়ে থাকি ফৌজদারি কার্যবিধির নামের সাথেই 1898 যুক্ত, কিন্তু অবজেক্টিভ যদি আসে সর্বপ্রথম কবে প্রণীত হয়, তখন কিন্তু আমাদের দিতে হবে 1861 সাল। এরপরে এটা 16টা সংশোধনী পাশ হয় এই 61 সালের পরে, এবং 1898 সালে এই সবগুলো সংশোধনীকে একত্রিত করে একটা চূড়ান্তভাবে ফৌজদারি কার্যবিধি প্রণয়ন করা হয়। এটা ছিল এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমরা যেই 1898 সালে ফৌজদারি কার্যবিধি, এটার আর দুই তিনটা অবজেক্টিভ আছে, এটা একটু লিখে রাখি। ফৌজদারি কার্যবিধি হলো 1898 সালে 5 নং আইন, এবং এই আইনটি প্রণীত হয় 22 মার্চ 1898। এখানে একটু অনেকেই কনফিউশন হয়ে যান, প্রণীত এবং কার্যকর এই দুইটা জিনিস অনেকেই বুঝেন না, বা এই একটু না বোঝার কারণে অবজেক্টিভে ভুল করেন। প্রণয়নটা হলো এটা গ্যাজেট আকারে যেটা প্রকাশ হয় সেই সালটা। যেমন এটা একটু আমরা যারা 14 সালের বা 15 সালে চাকরিতে যোগদান করছি তারা খুব ভালো বুঝতে পারবো, অথবা এই যে সাম্প্রতিক সময়ে যে আমাদের পে স্কেলের একটা কমিশন বা কমিটি গঠন করা হয়েছে, এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারবো। প্রণয়নটা হলো যে এই আইনটা কবে পাশ হইলো সংসদে অথবা রাষ্ট্রপতির মাধ্যমে। আমরা যখন নবম পে স্কেল হয় 15 সালে, এটা কিন্তু আমরা এরিয়া বিল পেয়েছিলাম। এরিয়া বিলটা হলো যে এই আইনটা পাশ হয়েছে 15 সালে, বাট আমরা 14 সাল থেকে এটা কার্যকর পাইছি। এখন যেমন যদি এই আমাদের পে স্কেলটা কার্যকর হয় এই মাসে যদি একটা গ্যাজেট হয়, এবং এটা হইতে পারে দুইভাবে, একটা হইতে পারে যে ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর, আরেকটা হইতে পারে যে পহেলা জুলাই 2024 সাল থেকে কার্যকর। অর্থাৎ কার্যকর হইলো যে এই আইনটা কবে থেকে প্রয়োগ করা হবে। তো প্রয়োগের বিষয়টা অতীতে গিয়েও করা যায়, মানে এখন 25 সালে আইনটা পাশ হবে কিন্তু কার্যকর হবে 24 সালে, এমনও করা যায়। আবার এমনও হইতে পারে ভবিষ্যতে কার্যকর হবে, কেমন জানুয়ারি মাসে প্রণয়ন হলো কিন্তু ফেব্রুয়ারি মাসে যায় এটা কার্যকর হবে। তাহলে এই কার্যকর এবং প্রণয়নের বিষয়টা একটু আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তো ফৌজদারি কার্যবিধি প্রণয়ন হয় হলো 22 মার্চ 1898 সালে, কিন্তু এটা কার্যকর হয় 1 জুলাই 1898, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস পরে এটা কার্যকর হয়। তাহলে দুইটা অবজেক্টিভের কিন্তু তথ্যগত বা তারিখগত একটা পার্থক্য রয়েছে। প্রণয়ন বা গ্যাজেট আকারে প্রকাশ হয় 22 মার্চ 1898, এই সালেরই 1 জুলাই থেকে এই ফৌজদারি কার্যবিধিটা কার্যকর হয়। এরপরে আরেকটা অবজেক্টিভ হইতে পারে যে ফৌজদারি কার্যবিধি সর্বশেষ কত সালে সংশোধিত হয় বা সংশোধন হয়। এটা একটু লিখে রাখেন যে 24 সেপ্টেম্বর 2012 সালে। এরপরে আর এই ফৌজদারি কার্যবিধি সংশোধন হয় নাই। আর আরেকটা অবজেক্টিভ হয় যে ধরনের দিক থেকে ফৌজদারি কার্যবিধি কি ধরনের আইন। এটা একটা পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি আদালত সমূহের অধিক্ষেত্র, ক্ষমতা, অনুসন্ধান, তদন্ত, বিচার, আপিল, এই প্রভৃতি বিষয়গুলো ইত্যাদি বিষয়গুলোর পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আপনি কিভাবে গ্রেফতার করবেন, কিভাবে দোষ স্বীকারোক্তি গ্রহণ করবেন, কিভাবে বিভিন্ন ধরনের প্রতিবেদন, পুলিশ রিপোর্ট ইত্যাদি প্রতিবেদন বা চার্জ গঠন করবেন, এই পদ্ধতি, এর নামটাই কিন্তু কার্যবিধি, অর্থাৎ কাজ করার বিধি বা নিয়ম, কিভাবে কাজটা করবেন, এটা একটা পদ্ধতি বাতলে দেয়। তো এটা একটা পদ্ধতিগত আইন। আর ফৌজদারি কার্যবিধির এই একটা মানে মৌলিক একটা তথ্য আপনারা শুধু অবজেক্টিভের জন্য জেনে রাখবেন।
এখন আমরা মূল আলোচনায় বা ধারায় চলে যাই। এর এক ধারাটি হলো যে আমরা আলোচনা করে ফেলছি যে 1 জুলাই 1898 তারিখ থেকে ফৌজদারি কার্যবিধি কার্যকর হবে। এরপর আমরা সরাসরি আরেকটা ধারা আছে, এটা আমাদের জানলে জানতেও পারি। একটা মিনিট। এটা হলো 3 ধারা। এটা জাস্ট একবার জেনে রাখা আর কি, যে 3 ধারায় কিছু শব্দ আছে, যেমন আমরা এখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই তথ্যগুলো এইভাবে ব্যবহার করি। তবে এটা পূর্বে এরকম ছিল না। এটা ছিল হলো যে ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা সম্পন্ন অফিসার বলা হতো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে। এখন আমরা যে ফৌজদারি কার্যবিধি এটাতে আমরা কি লিখি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই শব্দটা আগে ছিল ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা সম্পন্ন অফিসার। তারপরে প্রথম শ্রেণীর অধস্থন ম্যাজিস্ট্রেট, এটা হলো যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আবার দ্বিতীয় শ্রেণীর অধস্থন ম্যাজিস্ট্রেট এর স্থলে আমরা ব্যবহার করি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর এখন যে আমরা জেলা ম্যাজিস্ট্রেট শব্দটা ব্যবহার করি, এটা পূর্বে ছিল জেলার ম্যাজিস্ট্রেট, একটা র ছিল। আর যুগ্ম দায়রা জজের স্থলে অতিরিক্ত দায়রা জজ, এই শব্দগুলোর একটা বিবরণ এখানে আছে। এটা জাস্ট জেনে রাখার জন্য আপনারা যে 3 ধারায় এটা আছে, 2 ধারাটা বাতিল। এখন আমরা চলে আসবো 4 ধারায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কতগুলো সংজ্ঞা আছে। সংজ্ঞা এবং টিকা, এটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি একটু বলে দিচ্ছি। সংজ্ঞা হলো ডেফিনেশন। যেমন আমি মেহেদী হাসান, আমাকে কি কি পরিচয় দিলে, কি কি বৈশিষ্ট্য বললে আমাকে চিনতে পারবেন, সেটা হলো আমার সংজ্ঞা। যেমন আমার নাম, আমার পিতার নাম, আমার বয়স, আমি কোথায় কর্মরত, আমার শিক্ষাগত যোগ্যতা, এই বৈশিষ্ট্যগুলো বলে দিলে আপনি বুঝতে পারবেন যে আমি মেহেদী হাসান। যেমন চুরি কাকে বলে, চুরির আপনার 5টা বৈশিষ্ট্য বলতে হবে। এই 5টা বৈশিষ্ট্যের থেকে যদি একটা বৈশিষ্ট্য কম পড়ে, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ চুরির সংজ্ঞা হবে না। তো আমরা কোনো কিছুর সংজ্ঞা দাঁড় করানোর ক্ষেত্রে কেবল ওই জিনিসটা বলতে কি বুঝি, এই জিনিসটা বলা হলো সংজ্ঞা। আর টিকা হলো এর সাথে আবার বাড়তি কোনো তথ্য থাকলে সেটাকে টিকা। যেমন আমরা যদি বলি যে আমলযোগ্য অপরাধ কাকে বলে, তাহলে আমরা বলবো যে যেই সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, অথবা যেই সকল অপরাধকে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে আমলযোগ্য হিসেবে দেখানো হয়েছে, অথবা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যে সকল অপরাধকে আমলযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে আমলযোগ্য অপরাধ বলে। এটা হলো আমলযোগ্য অপরাধের সংজ্ঞা। আর যদি বলে আমলযোগ্য অপরাধের টিকা লিখুন, তাহলে আপনি এখানে একটু বাড়তি কথা লিখবেন। যেমন থানায় আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে থানার অফিসার ইনচার্জ এফআইআর গ্রহণ করতে হবে, এবং মামলা তদন্ত শেষে এই বিষয়ে বিজ্ঞ আদালতে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দাখিল করতে হবে। অর্থাৎ টিকার ক্ষেত্রে একটু বাড়তি কথা বা এই সংশ্লিষ্ট আরও কোনো তথ্য যুক্ত করা যায়। আর যদি সংজ্ঞা বলে, কেবল ওই জিনিসটা কাকে বলে ওই জিনিসটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। সাধারণত এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টরশিপ পরীক্ষায় টিকা চায়। আমাদের কনস্টেবল পরীক্ষায় কিন্তু এই টিকাটা চায় না, আমাদের চাই সংজ্ঞা। এখন সংজ্ঞা ইদানিং খুব কমে গেছে, তবে পার্থক্য থাকে। এটা হলো টিকা এবং সংজ্ঞার মধ্যে একটা মৌলিক এবং ক্ষুদ্র পার্থক্য, এটা খেয়াল রাখবেন। এখন আমরা আসি 4-এর 2টা ধারা আছে, 4-এর উপধারা আছে 2। এখন আপনারা এখানে তো আমি লিখতে পারবো না, আচ্ছা দেখি লিখলে বোঝা যায় কিনা। ধারা এবং উপধারা এই 2টা জিনিস একটু খেয়াল করেন। অনেকেই আমাকে আমি অফলাইনে পড়ানোর সময় দেখেছি যে ধারা এবং উপধারা এখানে কি লেখাগুলো বোঝা যায়? কেউ একজন বলেন যে ধারা লিখলে বোঝা যায় কি? বোঝা যায় না। ও আচ্ছা, তাহলে আমি এই ধারা উপধারার বিষয়টা একটা ভিডিও করে দিয়ে দিব, অসুবিধা নাই, এটা আমি ক্লিয়ার করে দিব। স্যার একটু স্লো বললে একটু ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ধারাগুলো বোঝা যায় আমার এখান থেকে। ঠিক আছে, একটু জানাবেন যে আসলে বুঝতে অসুবিধা বা কথা আসে নাকি না। স্যার একটু ধীরে বললে ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে 4-এর 2টা উপধারা আছে, 1 এবং 2। আমরা সাধারণত 1 নিয়েই আমাদের যতগুলো ফৌজদারি কার্যবিধি সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো হলো যে 4-এর 1-এ, এবং 4-এর 1-এর ক খ গ এরকম আমরা লিখব। তো অনেকে কি করি, শুধু 4-এর ক দেই, 4-এর খ দেই, 4-এর গ দেই। এই ক্ষেত্রে কিন্তু একটা অস্পষ্টতা তৈরি করে, যেহেতু 4-এর 2টা উপধারা আছে। আমরা সংজ্ঞা লিখতে গেলে, এটা আমি একটা ভিডিও করে
আজকে অথবা কালকের মধ্যে দিয়ে দিব না, আপনারা যাতে বুঝতে পারেন যে ধারা এবং উপধারার পার্থক্যটা কি, এটা আমি একটা ক্লিয়ার করে দিব। তাহলে আমরা প্রথমে 4-1 খ এখানে পড়ব জামিনযোগ্য অপরাধ বা বেলএবল অফেন্স। এটা কাকে বলে এটা আমরা এখন জানব। আমরা জানি যে ফৌজদারি কার্যবিধিতে মোট 5টি তফসিল আছে। এই 5টি তফসিলের প্রথম তফসিলটি বাতিল, দ্বিতীয় তফসিলটিতে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক তথ্য আছে। এই তথ্যগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এবং আপনারা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলটা দেখেছেন কিনা জানি না। এই দ্বিতীয় তফসিলে মোট 8টি কলাম আছে। এই 8টি কলামের এটা কি দেখা যায়? আচ্ছা, দেখা না গেলে আমি স্ক্রিনশটে দিয়ে দিব। দেখা যায় এটার কিছুটা মোট দেখা 8টি কলাম আছে। 8টি স্পষ্ট কলামের স্যার। প্রথম কলামে ধারা, পেনাল কোডের কোন ধারা। দ্বিতীয় কলামের অপরাধ, এই অপরাধটা কোন কোন অপরাধ, অপরাধের শিরোনাম। তৃতীয় কলামে আছে পুলিশ অফিসার ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে কি না। অর্থাৎ এই তৃতীয় কলামে লেখা আছে যে এই অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কি পারে না, এই জিনিসটা লেখা আছে। তো এই জিনিসটা আমাদের বারবার বিভিন্ন সংজ্ঞা লিখতে এখন আসবে। ফৌজদারি কার্যবিধি 4-1 সংজ্ঞাগুলো লিখতে এই দ্বিতীয় তফসিলের বারবার টানতে হবে। জামিনযোগ্য অপরাধ হলো যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে অথবা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যে সকল অপরাধকে জামিনযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে অথবা উল্লেখ করা হয়েছে অথবা নির্ধারণ করা হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে যেই সকল অপরাধকে অথবা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যে সকল অপরাধকে জামিনযোগ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে সেই সকল অপরাধকে জামিনযোগ্য অপরাধ বলে। মানে আসলে আমরা জামিনযোগ্য অপরাধ বলতে কি বুঝি, যেই অপরাধগুলোর জন্য এই দ্বিতীয় তফসিলে উল্লেখ আছে যে এই অপরাধগুলো জামিনযোগ্য। এবং আপনি যখন মাইনর অ্যাক্ট পড়বেন দেখবেন যে 6 ধারা 7 ধারা এইরকম ধারাগুলোতে সবসময় একটা বিষয় উল্লেখ থাকে যে অপরাধের প্রকৃতি কি, অপরাধটা কি জামিনযোগ্য, জামিন অযোগ্য, আমলযোগ্য, এই সংশ্লিষ্ট একটা তথ্য দেওয়া থাকে। ওইটা থেকে আমরা বুঝতে পারি যে এই অপরাধটা কি ধরনের। এই জন্য বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে আছে পেনাল কোডের অপরাধগুলো, আর অন্যান্য আইনের সুনির্দিষ্টভাবে এটা উল্লেখ থাকে যে আসলে এই অপরাধটার প্যাটার্নটা কি। ওই প্যাটার্নটা অনুযায়ী আমরা এই অপরাধটাকে আমলযোগ্য কিনা জামিনযোগ্য কিনা উল্লেখ করতে পারি। যেমন পিতামাতার ভরণ পোষণ আইনে অপরাধগুলো কি ধরনের, এটা নিয়ে এমসিকিউ কিন্তু আসছিল। তো ওইখানে কিন্তু 6 ধারা বা 7 ধারাতে এটা উল্লেখ আছে। এই জন্য আমরা দুইটা জিনিস বিষয় খেয়াল রাখবো। প্রথমত যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল, দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যেই সকল অপরাধকে জামিনযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। 4-1 খ। এখন আসি 4-1 খয়ে আরেকটা অংশ আছে, সেখানে হলো যে জামিন অযোগ্য অপরাধ বা নন বেলেবল অফেন্স। এটা ঠিক উল্টা, মানে আগেরটাই বলছি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যে সকল অপরাধকে জামিনযোগ্য হিসেবে দেখানো হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। আর এখানে বলা হচ্ছে যেই সকল অপরাধকে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে জামিন অযোগ্য হিসেবে দেখানো হয়েছে সেই সকল অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে। একই বিষয়, জাস্ট একটু একটা জামিন যোগ্য একটা জামিন অযোগ্য। জামিন অযোগ্য অপরাধ কোনগুলা, যেগুলো হলো যে বড় ধরনের অপরাধ। এরপরে আছে যে 4-1 গ। যেমন স্যার মার্ডার স্যার, খুন, হ্যাঁ হ্যাঁ, খুন, ধর্ষণ, ডাকাতি, এইগুলা নন বেলেবল অফেন্স, আবার আমলযোগ্য অপরাধও বলে। আমরা 4-1 চতে পড়বো যে আমলযোগ্য অপরাধ। এরপরে আসি, কেউ যদি মানে আবারও যদি আমার কথা দ্রুত হয়ে যায় তাহলে একটু বলবেন, মানে আমি আর একটু স্লো করার চেষ্টা করব। বা শুনতে অসুবিধা হলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করবেন।
এবং আমি পোস্টেও কিন্তু বলছি যে আমি আসলে আপনাদের শিক্ষক না। শিক্ষক এবং মেন্টরের মধ্যে একটা পার্থক্য আছে। শিক্ষক হলেন তিনি যিনি শিক্ষা দান করেন, উনি আসলে শিক্ষা নেন না, মূলত ওনার সামনে যারা থাকে তারা হলো শিক্ষার্থী। আর আমি হলাম আপনাদের মেন্টর, অর্থাৎ আপনাদের কাছ থেকে শিখবো এবং আমি নিজে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করবো। এটা শেয়ারিংয়ের একটা বিষয় এবং ফ্রেন্ডলি একটা বিষয়। তো আপনারা অনেক সময় এমন অনেক কিছু বিষয় আছে হয়তো আমার সাথে অনেক ভালো জানেন, সেখান থেকে শিখবো। আর আমার অ্যাঙ্গেল থেকে আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। এরপরে আছে অভিযোগ বা চার্জ। এই জিনিসটার সংজ্ঞা খুব সহজভাবে কোথাও নাই। এই বিষয়টা উল্লেখ করা আছে 19 অধ্যায়ে। চার্জ গঠন এটা হলো যে ফৌজদারি কার্যবিধি 221 ধারায়, যেটা হলো ম্যাজিস্ট্রেট আদালত গঠন করে। আর 265-র ঘতে করে দায়রা আদালত। এখন চার্জ বিষয়টা কি, এখানে বইগুলোতে যে সংজ্ঞা দেওয়া আছে, যতগুলো বই পাবেন ভাষ্য পাবেন এরকম লেখা আছে যে একাধিক দফা বা শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো দফা বা শিরোনামের অন্তর্ভুক্ত। বিষয়টা কি একটু ক্লিয়ার করি, সংজ্ঞা আসে না, অবজেক্টিভ আসলে আসতে পারে, তারপরে একটু আপনারা জাস্ট জেনে রাখেন যেহেতু আমরা পুলিশ। কোনো একটা মামলা হওয়ার পর বা অভিযোগ হওয়ার পর, জিআর বা সিআর যে মামলাই হোক, এই মামলাটা হওয়ার পর এখানে তো একটা অভিযোগ বা এজাহার দাখিল করা হয়। সেই এজাহারে দেখবেন যে বিভিন্ন ধরনের অপরাধের কথা উল্লেখ থাকে, যে ধর্ষণ করছে, ধর্ষণ পরবর্তীতে মারধর করেছে ইত্যাদি বিষয়। এই যে এক একটা অপরাধের নাম বলল, ধর্ষণ এবং মারামারি অথবা আঘাত, এই এক একটা অভিযোগের এক একটা শিরোনাম, এইগুলা বিষয়ে আদালত চার্জ বা অভিযোগ গঠন করে। ফৌজদারি কার্যবিধি 221 ধারা অনুযায়ী হলো যে ম্যাজিস্ট্রেট আদালত, এবং 265-র ঘতে হলো দায়রা আদালত চার্জ গঠন করে। এইগুলাই মূলত এই যে এক একটা অভিযোগের ভিতরে যে অপরাধের বিবরণ, এইগুলাই হলো চার্জ বলে তাকে। কিন্তু এটার খুব সুন্দর একটা সংজ্ঞা নাই, এখানে একাধিক দফা বা শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো দফা বা শিরোনামের অন্তর্ভুক্ত হবে। এটা জাস্ট জেনে রাখেন, কখনো সংজ্ঞাও আসে নাই। অবজেক্টিভ যদি আসে কখনো যে চার্জ বা গঠন ফৌজদারি কার্যবিধির কত ধারা, এরকম। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা 3টা স্টার দিবেন এই জায়গায়। এখান থেকে লিখিত পরীক্ষা হয়, এমসিকিউ হয় প্রচুর পরিমাণে। এটা হলো যে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স। ইংরেজিতে বলে কগনিজেবল অফেন্স, বাংলায় বলে আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ। এটা একটু লিখবেন। এই অপরাধটা সংজ্ঞা লেখার ক্ষেত্রে আপনারা 2টা বিষয় জাস্ট মনে রাখবেন। 1, পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে যে সকল অপরাধের ক্ষেত্রে। 2, ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যে সকল অপরাধকে আমলযোগ্য হিসেবে দেখানো হয়েছে তাকে আমলযোগ্য অপরাধ বলে। এই 2টা বিষয় খেয়াল রাখবেন শুধু, বেশ আমলযোগ্য অপরাধের সংজ্ঞা কিন্তু আপনার শেষ। একটা হলো যে পুলিশ অফিসার এই ধরনের অপরাধ করলে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কোথায় কোথায়? ফৌজদারি কার্যবিধি 54 ধারা আছে, 55 ধারা আছে, এরপর 124 ধারা আছে, 401 ধারা আছে, বিভিন্ন ধারায় আছে। এবং পিআরবি এর সাথে কত? 316 পড়লে দেখবেন যে পুলিশ অফিসার কোন কোন ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। যদিও পিআরবি দিয়ে যদি আমরা শুরু করতে পারতাম সবচেয়ে বেস্ট হইতো, কারণ পিআরবি পড়লে পুলিশের বাকি ধারা অন্যান্য সংশ্লিষ্ট আইন পড়া হয়ে যায়। কিন্তু ফৌজদারি কার্যবিধি দিয়ে সবাই শুরু করে এবং সবার মতামত ছিল, এই জন্য আমরা ফৌজদারি দিয়ে শুরু করলাম। তাহলে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স কাকে বলে? শুরুতে বলতে পারেন যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, অথবা যে সকল অপরাধকে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে আমলযোগ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে, তাকে আমলযোগ্য অপরাধ বলে। না বুঝলে প্রশ্ন করবেন, অবশ্যই জিজ্ঞেস করবেন। এই আমলযোগ্য অপরাধের ধারাটা মনে রাখার একটা কৌশল। 4-1 চতে হলো চরম। চরম কি মানে বিরাট বা বড় ধরনের অপরাধ। তাহলে এই আমলযোগ্য অপরাধগুলো হলো বড় ধরনের অপরাধ, যেমন খুন, ধর্ষণ, ডাকাতি, খুনসহ ডাকাতি, দস্যুতা। এই অপরাধগুলো হলো যে আমলযোগ্য অপরাধ। 4-1 চতে হলো চরম। চরম মানে হলো যে বড় ধরনের বা চরম পর্যায়ের অপরাধ। এখন এই আমলযোগ্য অপরাধ থানায় আসলে থানার অফিসার ইনচার্জের করণীয় কি? এটা আছে ফৌজদারি কার্যবিধি 154 ধারায়। যখন কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসবে, তখন থানার অফিসার ইনচার্জ সেই বিষয়ে জিডিতে নোট দিবেন এবং
বাংলাদেশ বিপি ফর্ম নং 27 বাংলাদেশ ফর্ম নং 53-56 এ লিপিবদ্ধ করে এফআইআর গ্রহণ করবেন। একটু তাহলে যদি আমলযোগ্য অপরাধের সংজ্ঞা আসে তাহলে আমরা সংজ্ঞাটা লিখবো, আর যদি টিকা আসে তাহলে এখানে একটু লিখবো যে আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে থানার অফিসার ইনচার্জ এই বিষয়ে সরকার নির্ধারিত বিপি ফর্ম নং 27 বাংলাদেশ ফর্ম নং 53-56 লিপিবদ্ধ করবেন এবং মামলা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দাখিল করবেন। এর সাথে ধারা কি কি আসবে? ফৌজদারি কার্যবিধি 154, 173 এবং পুলিশ রেগুলেশনস 243, 272, 272 হলো চার্জশিট, 275 হলো ফাইনাল রিপোর্ট। আমরা যে নিচে বিভিন্ন সময় আরো বাড়তি ধারা দেই, ধারার বিষয়টা আসলে কি? লিখতে পারি নাই, ধারাগুলো একটু আস্তে আস্তে বলো। আচ্ছা, ধারা এটা রেকর্ড থাকবে, যদি পরে শুনে যেতে পারো। আর আমি কি করব, সপ্তাহ শেষে আপনাদেরকে এটা শীট দিয়ে দিব। আমি যেভাবে বলতেছি এইভাবে আছে করা, আমার এই শীটগুলা সরবরাহ করে দিব। যার কারণে হলো যে নিজে লিখলে ভালো, আমি প্রচুর পরিমাণে লেখার জন্য উৎসাহিত করি। কারণ হলো পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় দেখা যায় 22,000 লোক এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে দেখা যায় প্রতি বছরই 5,000 থেকে 6,000 লোক এমসিকিউ পাস করে, কিন্তু ফাইনালি রিটেন পরীক্ষায় কিন্তু 500 থেকে সেই এবার সর্বোচ্চ পাস করলো 976 জন। তো এর কারণ হলো যে লেখার অভ্যাস নাই। একটা জিনিস আইন নিজে পড়লে মনে হয় এটা আমি পারি, এটা তো গোছানো, বাট লিখতে গেলে কিন্তু শব্দ আসে না। তো প্রচুর পরিমাণে যে লিখবে, যে মডেল টেস্ট পরীক্ষা দিবে প্রচুর পরিমাণে, যারা আমার কাছে পরীক্ষার আগে সাজেশন চাইতো আমি বলতাম যে প্রচুর পরিমাণে আপনারা লিখুন এবং হলো যে মডেল টেস্ট পরীক্ষা দিন। বিগত সালের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে, এটা আমার কাছে না, যে কারো কাছে আপনি পরীক্ষা দিতে পারেন, নিজে নিজে দিতে পারেন, সময়টা মেনটেন করতে পারলেই হয়। ধারা এটা ভিডিও থাকবে, ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে আসি আমরা 4-1 বর্গীয় জ, নালিশ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা সংজ্ঞা। আমরা আজকে এই সংজ্ঞাগুলো জেনে রাখবো, সুন্দর করে জেনে রাখবো এবং আমরা সংশ্লিষ্ট ধারাগুলোও লিখে রাখবো। এখন নালিশ কাকে বলে? এর আগে আমরা পড়লাম কি আমলযোগ্য অপরাধ, আর এখন আসছে নালিশ। নালিশ হলো যে ম্যাজিস্ট্রেটের কাছে যখন কোনো ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার জন্য লিখিত বা মৌখিকভাবে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করে তাকে নালিশ বলে। পুলিশের কাছে যদি কেউ অভিযোগ দেয় সেটা এফআইআর হয়ে যায়, আর ম্যাজিস্ট্রেটের কাছে কেউ যদি কোনো অভিযোগ দেয় সেটার নাম হয় নালিশ। জাস্ট বিষয়টাই একই, কিন্তু নামটা ভিন্ন ভিন্ন, যেহেতু দুইজনের কাছে এটা দাখিল হচ্ছে। পুলিশের কাছে এটা যেটা দেয় সেটা এজাহার হিসেবে আমরা কাউন্ট করি। একটা আলোচনা করি একটু, যদিও এটার সাথে রিলেটেড। এজাহার এবং এফআইআর কিন্তু দুইটা এক জিনিস না। অনেক বই দেখবেন যে এটা ভুল তথ্য দেওয়া আছে যে এজাহার কাকে বলে, অথবা এজাহার অবলিক এফআইআর দেওয়া আছে। এজাহার আর এফআইআর এক জিনিস না। এজাহার কোনটা? এজাহার হলো যে সংবাদদাতা বা বাদী যেই অভিযোগটা লিখিতভাবে অফিসার ইনচার্জের নিকট দাখিল করে, এটাকে বলে এজাহার। আর এফআইআর কোনটা? এফআইআর হলো যে থানার অফিসার ইনচার্জ সেই এজাহারটা যদি বিপি ফর্ম নং 27 বাংলাদেশ ফর্ম নং 53-56 লিপিবদ্ধ করে সেই সংবাদদাতা স্বাক্ষর গ্রহণ করে এবং নিজে স্বাক্ষর প্রদান করে, তখন তাকে এফআইআর বলবে। প্রত্যেক এফআইআরই এজাহার, কিন্তু প্রত্যেক এজাহার এফআইআর না। কারণ অনেক এজাহার আসে, ওসি মামলা নেয় না। তার যদি মনে হয় যে এই অপরাধটা আমলের অযোগ্য, এই অপরাধটা দেওয়ানি প্রকৃতির, এই অপরাধটা সন্দেহযুক্ত, তাহলে কিন্তু তিনি মামলা না নিয়ে বিরত থাকতে পারেন। তাহলে প্রত্যেক এজাহারে কিন্তু এফআইআর হয় না। তাহলে এখন আসছি আমরা নালিশ। তাহলে নালিশ হলো যে কোনো অপরাধের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নিমিত্ত এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের নিকট লিখিতভাবে বা মৌখিকভাবে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তিদের নামে কোনো ব্যক্তি অভিযোগ দাখিল করলে তাকে নালিশ বলে। 4-1 বর্গীয় জ, এটার সাথে আমরা দুইটা ধারা একটু আলোচনা করব ফৌজদারি কার্যবিধির রিলেটেড। এটা হলো সিআরপিসির 190 এবং 200 ধারা, সাথে 203। হ্যাঁ মাসুদ, হ্যান্ড রেজ করছো, কিছু বলবা?
মাসুদ ডিএমপি। না না, চাপ লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা নালিশের সংজ্ঞা কি বুঝতে পারছি কিনা, যে প্রথমত হলো যে তিন চারটা বিষয় একবারে খুব সাদামাটা নিজের মতো করে বুঝবেন, মানে যেন মুখস্থ না। কোনো একজন ব্যক্তি জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির নামে, মানে কারো নাম উল্লেখ করেও করতে পারে অথবা অজ্ঞাত কোনো ব্যক্তির নামে করতে পারে, লিখিত বা মৌখিকভাবে। লিখিত করতে পারে ম্যাজিস্ট্রেটের কাছে, নিজে মৌখিকভাবেও করতে পারে। কার কাছে? এখতিয়ারবান ম্যাজিস্ট্রেট। এখতিয়ারবান বলতে কি বুঝাইতেছে এখানে? বোঝাচ্ছে যে ওই স্থানীয় সীমার মধ্যে, মানে যেখানে তার এই অপরাধটা সংগঠন হয়েছে ওই স্থানীয় সীমার ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অভিযোগটা করতে হবে। যেমন কাফরুল থানার জন্য একজন ম্যাজিস্ট্রেট আছে, কিন্তু আপনার ডেমরা থানায় অপরাধ হয়েছে, কিন্তু কাফরুল থানার ম্যাজিস্ট্রেটের কাছে আনলে কিন্তু আপনি ওই অভিযোগটা তিনি গ্রহণ করবেন না, আপনার ডেমরা থানার ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে হবে। এই জন্য বলছে এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের কাছে কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির নামে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ দায়ের করলে তাকে নালিশ বলে। বুঝছেন কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা? তিন চারটা বিষয়, কোনো একজন ব্যক্তি হইতে হবে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হইতে পারে, সংবাদদাতা হইতে পারে, তিনি ম্যাজিস্ট্রেটের নিকট ন্যায় বিচার পাওয়ার জন্য জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তিদের নামে লিখিতভাবে অথবা মৌখিকভাবে অভিযোগ দায়ের করলে তাকে নালিশ বলে। এই যে নালিশটা উনি দাখিল করলো, এটা হলো ম্যাজিস্ট্রেট 190 ধারার ক্ষমতা বলে উনি এটা গ্রহণ করতে পারেন বা আমলে নিতে পারেন। পুলিশ অফিসারের নিকট অভিযোগ দাখিল করলে সেটা 154 ধারা অনুযায়ী তিনি আমলে নেন। আর ম্যাজিস্ট্রেটের নিকট কেউ যদি অভিযোগ দাখিল করে, তিনি 190 ধারা অনুযায়ী এটা আমলে নেন। আমলে নেওয়ার পর উনি আরেকটু কাজ করেন। পুলিশ অফিসার যেটা করেন, সরাসরি এফআইআর গ্রহণ করে মামলা তদন্ত বিচার মামলা গ্রহণ করেন, তদন্ত করেন, আসামি ধরেন, পুলিশ রিপোর্ট দিয়ে কোর্টে প্রেরণ করে দেন। আর ম্যাজিস্ট্রেটের নিকট যে এই যে একটা অভিযোগ আসলো, এরপরে উনি একটা কাজ করবেন, এটা হলো জবানবন্দি গ্রহণ করবেন 200 ধারা মোতাবেক। 190 এর ক্ষমতা বলে উনি অভিযোগটা নিতে পারেন, আর 200 ধারার ক্ষমতা বলে উনি এদের জবানবন্দি গ্রহণ করবেন। জবানবন্দি গ্রহণ করার পর ওনার কাছে যদি এটা বিশ্বাসযোগ্য মনে না হয়, তাহলে তিনি 203 ধারায় খারিজ করে বা ডিসমিস করে দিতে পারেন। এই হলো নালিশ সংক্রান্ত দুইটা বাড়তি কথা। বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, অথবা যদি আমি হ্যান্ড রেজ না দেখি তাহলে কথা বলে ফেলবেন, তাহলে আমি শুনবো আপনাদের কথাগুলো। এরপরে আসি 4-1 ট। 4-1 টতে হলো অনুসন্ধান বা ইনকোয়ারি। ইংরেজি শব্দটা লিখবেন ENQUIRY, ইনকোয়ারি। কারণ ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন দুইটা জিনিস অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। ইনকোয়ারি আর হলো অনুসন্ধান। আচ্ছা, এখন আসি, আমরা প্রথমে আসছি কি 4-1 টতে হলো ইনকোয়ারি বা অনুসন্ধান। এই অনুসন্ধানটা করে হলো ম্যাজিস্ট্রেট। এই অনুসন্ধানটাকে বলা হয় যে কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য যে কাজটা করা হয়, ম্যাজিস্ট্রেট করে। একটা ঘটনা সত্য বা মিথ্যা এটা যাচাইয়ের জন্য যে কাজটা করে, এটা হলো ইনকোয়ারি। কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত অন্য সকল কার্যক্রমকে অনুসন্ধান বলে। এখন আসলে বিচার ব্যতীত বলতে কি বোঝাতে চাচ্ছে আমরা একটু মানে বাড়তি আলোচনা করব এখানে। আমি বিচার বলতে আপনারা যে কোর্টে বা সিনেমায় দেখেন যে কোর্ট মিলট, দুই পক্ষে সাক্ষী আসামি দাঁড় করায়, এটা হলো বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচারিক কার্যক্রম অনেক পরে হয়। প্রথমে কি হয়? মামলা, জিআর মামলা হইতে পারে, সিআর মামলা হইতে পারে। তারপরে এখানে পুলিশ রিপোর্ট থাকে। পুলিশ রিপোর্ট দিল, এই যে আসামি দুঃস্বীকারোক্তি গ্রহণ করে 164 বা দুঃস্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই দুঃস্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুসন্ধানের অংশ। তখনও কিন্তু বিচার শুরু হয় নাই। বিচার শুরু হয় কখন? ওই যে 221 ধারায় চার্জ যদি গঠন হয়, পুলিশের রিপোর্ট 164, এই তদন্ত সব কিছু পাওয়ার পর ম্যাজিস্ট্রেট দেখবেন যে আসলে এই বিষয়টা গ্রহণযোগ্য কিনা। এই রিপোর্টগুলো পাওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য, এটার বিচার কার্যক্রম শুরু হইতে পারে, তখন উনি এটার একটা চার্জ গঠন করেন। এই চার্জ গঠনের পরে মূলত আদালতের কার্যক্রম শুরু হয় বা বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগ পর্যন্ত কিন্তু এর বিচার কার্যক্রমই শুরু হয় না, এর অনুসন্ধানের পর্যায়ে ছিল। এই অনুসন্ধানটাই মূলত বিচারের আগের কার্যক্রম।
আর বিচার শুরু হয় কিন্তু অনুসন্ধান শেষ হওয়ার পর। তাহলে এই যে পুলিশ রিপোর্ট, মামলা গ্রহণ, দোষ স্বীকারোক্তি গ্রহণ, এই সবগুলা কিন্তু বিচারের আগ বা প্রাক নির্দেশনা বা কার্যক্রম। এই জন্য বলতেছে অনুসন্ধান বলতে কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক, কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত, ওই যে বিচার তো এখনো শুরুই হয় নাই, বিচার ব্যতীত অন্য সকল কার্যক্রমকে অনুসন্ধান বলে। বিচারের পূর্বে ম্যাজিস্ট্রেট কর্তৃক সংশ্লিষ্ট মামলা সম্পর্কে পরিচালিত সকল কার্যক্রমই হলো অনুসন্ধানের অংশ। তাহলে অনুসন্ধান কিসের জন্য পরিচালনা করা হয়? কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। বুঝতে পারছেন কিনা? বিচার এবং অনুসন্ধানের মানে এখানে মূল বিষয়টা কি, যে বিচার শুরু হওয়ার আগে ম্যাজিস্ট্রেট যে কাজগুলা করেন এইগুলা হলো অনুসন্ধান। মূল খুব সহজ ভাষায় যদি বলি, যে এখনো বিচার শুরু হয় নাই, মানে বিচার শুরু হওয়ার আগে ম্যাজিস্ট্রেট যে কাজগুলা করেন কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য, যেমন উনি শপথ গ্রহণ পূর্বক জবানবন্দি গ্রহণ করতে পারেন, আসামির দোষ স্বীকারোক্তি গ্রহণ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম দেখা যাচ্ছে না, একজন হ্যান্ড রেজ করছেন। জি বলেন। স্যার স্যার শাহিন আমি স্যার। স্যার ওই যে অনুসন্ধানটা কি শুধু ম্যাজিস্ট্রেট করবে, পুলিশ অফিসার করতে পারবে না? 100% ম্যাজিস্ট্রেট করবে, 100% পুলিশ অফিসার পারবে না। এবং তদন্ত 100% পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি পারবে, 100% ম্যাজিস্ট্রেট পারবে না। মানে অনুসন্ধান ম্যাজিস্ট্রেট ছাড়া করতে পারে না, আর তদন্ত ম্যাজিস্ট্রেট পারে না। আরেকজন হাত তুলছেন, বলেন। এবং আপনাদের প্রশ্নগুলো নোট করে রাখবেন, শেষে আমরা একটা আলোচনা করব ইনশাল্লাহ। ওই যে দুইটা কি কদম ফুলের ছবি, উনি হাত তুলছেন, ইচ্ছা করে ভুল ক্রমে কিনা জানি না, যদি প্রশ্ন থাকে বলেন। আচ্ছা, মনে উনি ভুল ক্রমে তুলছেন। জিআর মামলা এবং সিআর মামলার পার্থক্যটা একটু যদি বলতে স্যার ভালো হতো। এটা আমরা আলোচনা করব, এটা করব কখন, যখন জিআর সিআর আসবে, 154তে আসবে যখন আমরা আলোচনাটা তখন করি। এখন আসলে যদি এটার মধ্যে ঢুকায় দিই তাহলে সংখ্যাগুলো আজকে শেষ করতে পারবো না। আমাদের যেহেতু অলরেডি 1 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে, মানে 36 মিনিট হয়ে গেছে, আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করলে এই সংখ্যাগুলো শেষ করতে পারবো না। জিআরসিআর মামলার পার্থক্যগুলো আমার কাছে লেখাও আছে, চাইলে আপনারা আমি দিয়ে দিব, অসুবিধা নাই। আর হইলো যে আলোচনাও করব, কিন্তু এটা যখন আমাদের ওই জায়গাটায় আসবে, এখন আসলে জিআরসিআর মামলার প্রসঙ্গ নাই এখানে। স্যার জি জি স্যার তদন্ত তো করব, বলছি ম্যাজিস্ট্রেট নয়, পুলিশ তো তদন্ত করবো না স্যার? হ্যাঁ, হ্যাঁ। তদন্ত তদন্ত পুলিশ অফিসারও করতে পারে অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি করতে পারে, তবে অবশ্যই ম্যাজিস্ট্রেট না। এখানে সুন্দর করে স্পষ্ট করে বলা আছে। ম্যাজিস্ট্রেট নয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ম্যাজিস্ট্রেট না। বুঝছি স্যার, বুঝছি। তদন্ত হলো ইনভেস্টিগেশন। এখন আসি আমরা 4-1 ঠ তে, তদন্ত। প্রথমে হলো অনুসন্ধান, এরপরে হলো তদন্ত, ইনভেস্টিগেশন। তাহলে তদন্ত শব্দটার আবিধানিক অর্থ পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা। মানে এই যে পুলিশের কাছে একটা রিপোর্ট আসলো, মানে এজাহারটা আসলো, মামলা গ্রহণ করা হলো, এই বিষয়ে পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখবে যে আসলে ঘটনাটা ঘটছে কি না। আর ম্যাজিস্ট্রেট কি করে? সত্যতা যাচাই করে, যে ঘটনাটা সত্য কি মিথ্যা। আর পুলিশ কিন্তু এই সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা নাই। পুলিশ দেখবে যে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে, এক্সামাইন করবে। তাহলে আমরা শুরুতে এই সংজ্ঞাটা লিখব যে তদন্ত এর আবিধানিক অর্থ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা। তবে আইনি পরিভাষায় পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমকে তদন্ত বলে। হ্যাঁ ভাই বলেন, হাত তুলছেন, বলেন। কিছু বলবেন, হাত তুলছেন একজন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন থাকলে আপনারা আনমিউট করে কথা বলে ফেলেন, অসুবিধা নেই, হাত তোলার দরকার নাই, কারণ হাত তুলে আরো কনফিউশন তৈরি হয় আমার, যে আসলে একজন হাত তুলছে প্রশ্ন করবে কিনা বুঝতেছি না। তাহলে তদন্ত কাকে বলে? তদন্ত হলো যে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি। হ্যাঁ বিকাশ ভাই কিছু বলবেন?
আচ্ছা সমস্যা নাই বলেন। না যে আপনার আনমিউট, এমনি- আপনার কথা শোনা যাচ্ছে। তাহলে তদন্ত কি? পুলিশ অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি, খুব সাধারণভাবে বুঝে নেন বিষয়টা কি। তদন্ত কি? পুলিশ অফিসার করতে পারে, তাহলে এই জন্য বলতেছি পুলিশ অফিসার কর্তৃক, অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি, ব্র্যাকেটে দিয়ে দিবেন ম্যাজিস্ট্রেট নয় অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত, কোনো মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রম। মানে পুরো তদন্তটা কিসের জন্য করে? কোনো মামলা সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য। তাহলে এই কথাটাই জাস্ট, কোনো মামলা সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রমকে তদন্ত বা ইনভেস্টিগেশন বলে। তাহলে তদন্তের উদ্দেশ্য হলো সাক্ষ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে অপরাধের রহস্য উদ্ঘাটন ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারার্থে আদালতে সোপর্দ করা। অনেক সময় পার্থক্য আসতে পারে, তদন্ত এবং অনুসন্ধানের পার্থক্য আসতে পারে, তবে এখানে খুব বেশি পার্থক্য লেখা যায় না। আমরা ইনশাল্লাহ 5টা পার্থক্য, যখন আমরা পার্থক্যের শীটটা আপনাদেরকে দিয়ে দিব তখন এখানে এই পার্থক্যটাও দিয়ে দিব আমি। পার্থক্য লেখার ক্ষেত্রে সর্বপ্রথম সংজ্ঞা দিবেন, তারপরে ধারা দিবেন, তারপরে ওইখানে অনুসন্ধান শুধু ম্যাজিস্ট্রেট করতে পারে, আবার তদন্ত পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি করতে পারে। অনুসন্ধানের উদ্দেশ্য হলো ঘটনার সত্যতা যাচাই করা, আর তদন্তের উদ্দেশ্য হলো যে অপরাধের রহস্য উদ্ঘাটন ও আসামিদের শনাক্তকরণ। এইভাবে 5টা পার্থক্য হয়ে যায়। আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদেরকে শীটের মাধ্যমে আগামী সপ্তাহ। এরপরে আসি যে আমলের অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স। লেখেন একটু এটা, নন কগনিজেবল অফেন্স বা আমলের অযোগ্য অপরাধ। 4-1 চতে পড়ছিলাম আমরা আমলযোগ্য অপরাধ, আর এখানে আমলের অযোগ্য অপরাধ। জাস্ট সংজ্ঞাটা একটু ঘুরাইয়া দিবেন। আমলযোগ্য অপরাধে বলছি যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, এখানে লিখবো যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। এরপরে লিখবো যে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল বা বাংলাদেশে বলবৎ, মানে বাংলাদেশে কার্যকর, বলবৎ শব্দটা না দিয়ে যদি কার্যকর দেন, বাংলাদেশে কার্যকর অন্য কোনো আইনে যে সকল অপরাধকে আমল অযোগ্য হিসেবে দেখানো হয়েছে তাকে আমল অযোগ্য অপরাধ বলে। এটা হলো সংজ্ঞা। আর যদি টিকা আসে এখানে আরেকটু কথা লিখে দিবেন। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে বলছিলাম যে এফআইআর গ্রহণ করতে হবে, আর এখানে লিখবেন যে আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে বিষয়টি জিডিতে লিপিবদ্ধ করতে হয় এবং আমল অযোগ্য অপরাধের অভিযোগ তদন্ত করে বিজ্ঞ আদালতে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করতে হয়। আর আমলযোগ্য অপরাধ তদন্ত করে কি দাখিল করি আমরা? ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিট। আর আমল অযোগ্য অপরাধ মানে ওই যে আমরা জিডি করি অথবা কোনো অভিযোগ দাখিল করি, এই ক্ষেত্রে কি করে? নন এফআইআর প্রসিকিউশন দাখিল করে। নন এফআইআর প্রসিকিউশনটা একটু মনে রাখবেন, পুলিশ রেগুলেশনস 254 বিধি। পুলিশ রেগুলেশনস 254 হলো নন এফআইআর প্রসিকিউশন। আমল অযোগ্য অপরাধের বিষয়ে যে নন এফআইআর প্রসিকিউশনটা দাখিল করি। হ্যাঁ অনেক বলেন। 254 268 স্যার, 268 আছে স্যার 254 এবং 268। হ্যাঁ হ্যাঁ 268 আছে স্যার। মূলত নন এফআইআর প্রসিকিউশনটা দাখিল করা হয় 254 ধারায়। আচ্ছা, আরেকটা হলো যে আমল অযোগ্য মামলা, এটার সাথেই একই 4-1 ঢতে আছে আমল অযোগ্য মামলা। তাহলে যে সকল অপরাধ ও মামলার ক্ষেত্রে পুলিশ অফিসার পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে না তাকে আমল অযোগ্য মামলা বলে। এরপরে আসেন 4-1 মূর্ধন্য। 4-1 মূর্ধন্যতে আছে হলো যে ক্রাইম বা অফেন্স অথবা অপরাধ। অপরাধ কাকে বলে? ক্রাইম বা অফেন্স হচ্ছে যে সকল কাজ করলে বা না করলে বাংলাদেশে প্রচলিত আইনে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে। উদাহরণটা দিয়ে একটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন করোনার সময় একটা নির্দেশনা ছিল যে যারা পাবলিক তাদের প্রতি নির্দেশনা ছিল যে বিনা কারণে তারা বাহিরে আসতে পারবে না, কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর পুলিশের জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নির্দেশনা কি ছিল? যে আপনারা ডিউটি করতে হবে। তাহলে দেখেন একই ঘটনা, একজনকে বলছে বাহিরে আসতে পারবে না, সে যদি আসে তাইলে সেটা অপরাধ। আর পুলিশকে বলছে যে ডিউটি করতে হবে বাহিরে গিয়ে, পুলিশ যদি না করে তাইলে সেটা অপরাধ।
তা এই জন্য বলছে কোনো কাজ করলে বা করা হতে বিরত থাকলে, আপনি আপনার ডিউটিটা যদি না করেন, বিরত থাকেন, তাহলে আপনারটা অপরাধ হবে। আবার কেউ যদি কোনো কাজ করে যেটা নিষেধ করা হয়েছে সেটা যদি করে, তাহলে সেটা অপরাধ হবে। আইনে যদি আর শাস্তির বিধান না থাকে তাহলে সেটা অপরাধ না। একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন লিভ টুগেদার বা একত্রে বসবাস করা বিবাহ ছাড়া কোনো বৈধ নাগরিক বাংলাদেশে যাদের অ্যাডাল্ট মানে 18 বছরের উপরে বয়স, তারা যদি স্বেচ্ছায় একসাথে বসবাস করে, বাংলাদেশের আইনে কোনো শাস্তির বিধান নাই আমার জানা মতে, এবং আমি খোঁজ নিয়েছি অনেকের কাছে যে এটার কোনো শাস্তির বিধান নাই, যার কারণে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই জন্য বলা হয়েছে যে যেই কাজ করলে বা করা হতে বিরত থাকলে বাংলাদেশে প্রচলিত আইনে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে, শাস্তির বিধান না থাকলে সেটা অপরাধ না। এটার সাথে পেনাল কোডের 40 ধারা সম্পৃক্ত, অর্থাৎ 40 ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া আছে, আর এখানে 4-1 মূর্ধন্য। এখান থেকে অবজেক্টিভ হবে, কখনো সংজ্ঞা আসে নাই, আমি এখন পর্যন্ত পাই নাই যে অপরাধ কাকে বলে। অবজেক্টিভের জন্য জাস্ট জেনে রাখুন আর কি। এরপরে 3 স্টার দেওয়া একটা ধারা আছে 4-1 ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 4-1 ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটা 3 স্টার দেওয়ার মতো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই অফিসার ইনচার্জ আর ভারপ্রাপ্ত কর্মকর্তা একই মনে করি, আসলে একই না। যেমন পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিনিসটা এক না। পুলিশ সুপার হলো তিনি যিনি হলো যে পুলিশ সুপার হিসেবে সেখানে পদায়ন, আর ভারপ্রাপ্ত পুলিশ সুপার হলেন তিনি যিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপারের অবর্তমানে সাময়িকভাবে তার দায়িত্ব পালন করেন। ঠিক এইখানেও সেম জিনিসটা। থানা ভারপ্রাপ্ত অফিসার বা অফিসার ইনচার্জ কাকে বলে? অফিসার ইনচার্জ হলো ইন্সপেক্টর র্যাঙ্কের সেই পুলিশ অফিসার যাকে থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে, তিনি হলেন থানার অফিসার ইনচার্জ। আর ভারপ্রাপ্ত কর্মকর্তা হলেন থানার অফিসার ইনচার্জের ছুটি, সাক্ষী, অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি তিনি অনুপস্থিত থাকেন, অথবা অন্য কোনো কারণে যদি তার নির্ধারিত দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে থানায় উপস্থিত কনস্টেবল পদের উপরের, অবশ্যই কনস্টেবল পদের উপরে এই কথাটা উল্লেখ করে দিবেন, কনস্টেবল পদের উপরস্থ পদবী যে পুলিশ অফিসার সাময়িক সময়ের জন্য থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে। বুঝতে পারছেন কিনা বিষয়টা? বিষয়টা হলো যে থানার ওসি অনুপস্থিত, তার অনুপস্থিতি কি কি কারণে হইতে পারে? ছুটি হইতে পারে, সাক্ষী হইতে পারে, অসুস্থতা হইতে পারে, অথবা অন্য কোনো কারণে তিনি অনুপস্থিত থাকতে পারেন। যদি থানার অফিসার ইনচার্জ অনুপস্থিত থাকে এবং তাহলে তার অনুপস্থিতিতে কনস্টেবল পদের উপরে যেই ব্যক্তি সেই ওসির দায়িত্ব সাময়িক সময়ের জন্য পালন করবেন তিনি হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এইভাবে সাধারণ ভাষায় লেখেন, কোনো অসুবিধা নাই। বইয়ের ভাষা বা বুকিশ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নাই। এবং যারা বইয়ের ভাষায় লিখতে যান তারা কিন্তু উত্তরটা লিখতে সময় লাগে বেশি, কিন্তু নিজে যেইভাবে বুঝেন বিষয়টা, এইভাবে লিখতে গেলে দেখবেন যে আপনি নির্ধারিত সময়ের মধ্যে সেই উত্তরগুলো লিখতে পারবেন। এই 50 নাম্বারের মধ্যে যদি আপনি 50ই আনসার করে আসতে পারেন, 30 পাওয়া সহজ, কিন্তু 40 খুব ভালো আনসার করে আসলেও 30 পাওয়া যায় না। এই জন্য বুকিশ ল্যাঙ্গুয়েজ বা বইয়ের ভাষায় মুখস্থ না করে নিজে কিভাবে জিনিসটা বুঝেন সেইভাবে একটা নোট করবেন নিজে নিজে। তাহলে আবার একটু আমি বলি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে? থানার অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে এভাবে দিলেও হবে, অথবা থানার অফিসার ইনচার্জ যদি ছুটি, সাক্ষী, অসুস্থতা অথবা অন্য কোনো কারণে তার নির্ধারিত দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে থানায় উপস্থিত কনস্টেবল পদের উপরস্থ পদবীর যে পুলিশ অফিসার সাময়িক সময়ের জন্য থানার ইনচার্জের দায়িত্ব পালন করেন তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে। এর সাথে পুলিশ রেগুলেশনস 201 এবং 207 এর গ আপনারা যুক্ত করে দিবেন ধারা হিসেবে। এরপরে যাই, হ্যাঁ, পাবলিক প্রসিকিউটর বা পিপি। পাবলিক প্রসিকিউটর বা পিপি হলো যে সরকারি উকিল। তিনি কি করেন? সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। এটা কিন্তু আসামিকে শাস্তি দেওয়া অথবা বাদীকে বিজয়ী করা এর কিন্তু তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সে হলো রাষ্ট্রপক্ষের উকিল, আর রাষ্ট্রপক্ষ মানে হলো বাদী পক্ষ। প্রত্যেক মামলার বাদী হলো রাষ্ট্র, এটা জানেন কিনা জানি না। যতগুলো মামলা হয় এর আলটিমেট বাদী হচ্ছে রাষ্ট্র। তাহলে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য সরকার কোন স্থানীয় এলাকা বা কোনো মামলার বা কোনো নির্দিষ্ট শ্রেণীর মামলার যে আইন কর্মকর্তা নিয়োগ করে থাকেন তাকে পাবলিক প্রসিকিউটর বা পিপি বলে।
পিপি পিপি পাবলিক প্রসিকিউটর নিয়োগ হলো সরকারের নির্বাহী বিভাগের কাজ, মানে সরকার এটা নিয়োগ করে থাকে কত, ফৌজদারি কার্যবিধি 492 ধারা এবং পুলিশ রেগুলেশন 411 বিধি, এই দুইটা অনুসরণ করে হলো যে 11 বিধি তো সরকার অনুসরণ করে না, মানে এটা সংশ্লিষ্ট পিপির জন্য দুইটা ধারাই আপনারা পড়বেন সাথে। এটা অবজেক্টিভ হয়, কখনো সংজ্ঞাও আসবে না, কিছু না। পিপি কত, 4-1 দন্তন্য, আর পিপি নিয়োগ দেয় সরকার। সরকার কত ধারার ক্ষমতা বলে নিয়োগ দেয়, 492 ফৌজদারি কার্যবিধি। এরপরে আমরা চলে যাই, সংজ্ঞার ধারা শেষ। আমরা কি এরপরে আরো আগাবো কিনা বলেন, বললে আরো আগাবো, বা এটা যদি আরেকবার রিপিট দিতে বলেন তাহলে সংজ্ঞাগুলো রিপিট দিব। কেউ 1-2 জন বলেন এটা, যে আবার সংজ্ঞাগুলো একবার রিপিট দিব নাকি আরো আগাবো। 9-10 এগুলো আগাই, সংজ্ঞাগুলো রিপিট করলে ভালো হবে। এগুলো রিপিট দিলে তো মনে ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার রিপিট করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা এক ধারায় পড়ছি কি, যে ফৌজদারি কার্যবিধি 1898 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে, মানে এটা কার্যকরের তারিখ, এক ধারা। এরপরে 2 ধারাটা বাতিল। 3 ধারায় বলছিলাম, 3-এর 2টা উপধারা আছে। 2 নাম্বার উপধারায় কতগুলো শব্দ পরিবর্তনের বিষয় বলা হয়েছে, ওইগুলা গুরুত্বপূর্ণ না, এমসিকিউ এর জন্য জাস্ট একবার দেখে নেবেন। এবার আসি সংজ্ঞার ধারাগুলা। 4-1 খ, 4-1 খতে হলো বেল এবল অফেন্স বা জামিনযোগ্য অপরাধ। তাহলে জামিনযোগ্য আমরা কি বুঝি, যে অপরাধের জন্য জামিন পাওয়া যাবে। তো জামিন পাওয়া যাবে কোন অপরাধ, এটা তো এইভাবে নির্দিষ্টভাবে সংজ্ঞা দেওয়া যায় না। সংজ্ঞাটা কোন জায়গায় আছে, সংজ্ঞাটা আছে যে 4-1 ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে যে কলাম আছে, ওই কলামে লেখা আছে যে পেনাল কোডের অপরাধগুলো কোনটা জামিনযোগ্য, ওইখানে উল্লেখ আছে। আর কোথায় আছে, মাইনর অ্যাক্ট যেগুলাতে আছে। এই জন্য বলছে যে বাংলাদেশে বলবৎ বা বাংলাদেশে কার্যকর অন্য কোনো আইনে যে সকল অপরাধকে জামিনযোগ্য হিসেবে দেখানো হয়েছে, উল্লেখ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, যে শব্দটা আপনার ভালো লাগে মনে পড়ে ওইটাই লিখবেন ওই সময়। তাইলে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল অথবা বাংলাদেশে কার্যকর অন্য যে কোনো আইনে যে সকল অপরাধকে জামিনযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে, সেই সকল অপরাধকে জামিনযোগ্য অপরাধ বলে। 4-1 খ। এই 4-1 খতে আরেকটা অংশ আছে, জামিন অযোগ্য অপরাধ। এটা ঠিক উল্টা, অর্থাৎ যে সকল অপরাধ করলে জামিনের ব্যবস্থা নাই, অর্থাৎ বড় ধরনের অপরাধ, জামিন অযোগ্য অপরাধ। তাহলে যে সকল অপরাধকে ফৌজদারি কার্যবিধির ওই 2য় তফসিলে উল্লেখ আছে যে এটা জামিন অযোগ্য কিনা। তাহলে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে যে সকল অপরাধকে জামিন অযোগ্য হিসেবে দেখানো হয়েছে, অথবা বাংলাদেশে কার্যকর অন্য কোনো আইনে যে সকল অপরাধকে জামিন অযোগ্য হিসেবে দেখানো হয়েছে অথবা উল্লেখ করা আছে, তাকে সেই সকল অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে। এরপরে বলছিলাম যে চার্জ বা অভিযোগ, একাধিক দফা বা শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো দফা বা শিরোনামকেই চার্জ বা অভিযোগ বলে। এটা একটু ভাইয়া বলছিলাম যে 19 অধ্যায়ে এটা আলোচনা করা আছে ফৌজদারি কার্যবিধির, অর্থাৎ কোনো একটা অভিযোগ বা মামলা, সিআর হোক জিআর হোক, এই মামলাটা হওয়ার পর এই মামলা যে এজাহার বা অভিযোগপত্রটা থাকে, অভিযোগটা থাকে, সেই অভিযোগে কিন্তু বিভিন্ন অপরাধের কথা উল্লেখ থাকে, যেমন চুরি, ধর্ষণ, এই একাধিক অপরাধ থাকতে পারে বা একটা অপরাধ থাকতে পারে। তো এই একাধিক অপরাধের এক একটা অপরাধী হলো এক একটা চার্জ। এই বিষয়ে যে আদালত যখন ব্যবস্থা গ্রহণ করেন, চার্জ গঠন করেন, এই জন্য বলা হয়েছে এগুলো এক একটা একাধিক দফা বা শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো দফা, মানে দফা বা শিরোনাম এক একটাই হলো চার্জ। এরপরে গুরুত্বপূর্ণ ধারা যেটা থেকে লিখিত প্রশ্ন হয়, এমসিকিউ হয়, সেটা হলো 4-1 চ। 4-1 চতে হলো আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ। তাহলে আমলযোগ্য অপরাধ কোন কোন জায়গায় পাই আমরা, ফৌজদারি কার্যবিধি 54-তে পাই, তারপরে আরো অনেকগুলো ধারা আছে, আমরা এগুলা পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু মূল ধারাটা কত, 54 ধারা। 54 ধারাতে আমরা বিনা পরোয়ানায় গ্রেফতার করি পুলিশ অফিসাররা। তো আমলযোগ্য অপরাধ হলো যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, অথবা বা এবং দিয়ে যেভাবে বলি, যে সকল অপরাধকে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল বা বাংলাদেশে কার্যকর অন্য কোনো আইনে আমলযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা আছে, সেই সকল অপরাধকে আমলযোগ্য অপরাধ বলে।
এবং বলছিলাম যে যদি টিকা আসে তাহলে এই যে বলে পর্যন্তই শেষ দিলেই হবে, কিন্তু যদি সংজ্ঞা আসে তাহলে এই যে বলে পর্যন্তই শেষ, এটা সংজ্ঞা। আর যদি টিকা আসে তাহলে আমরা লিখবো যে থানায় আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে এফআইআর গ্রহণ করতে হবে এবং মামলার তদন্ত শেষে এই বিষয়ে বিজ্ঞ আদালতে চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট দাখিল করতে হবে। এরপরে আসি 4-1 বর্গীয় জ। 4-1 বর্গীয় জতে ছিল নালিশ। নালিশে কি বলছিলাম যে কোনো ব্যক্তি এখতিয়ারবান বা ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট লিখিতভাবে অথবা মৌখিকভাবে জ্ঞাত বা অজ্ঞাত, মানে নাম উল্লেখ করে বা নাম উল্লেখ ছাড়া, এমন হইতে পারে রাস্তায় ছিনতাই হয়েছে, সে আসামিদের নাম জানে না, তো অজ্ঞাত ব্যক্তিদের নামেও তো মামলা দেওয়া যায়। তাহলে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তিদের নামে ম্যাজিস্ট্রেটের নিকট ন্যায় বিচার পাওয়ার জন্য কোনো অভিযোগ দাখিল করলে তাকে নালিশ বলে। বইয়ে যেভাবে আছে এইভাবে লিখতে হবে না, মূল বিষয় মনে রাখবেন কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, কোন ম্যাজিস্ট্রেট? ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে উনি কি করলো? একটা অভিযোগ দাখিল করলো। কিভাবে? লিখিতভাবে হইতে পারে, মৌখিকভাবে গিয়ে বর্ণনা করে বলতে পারে যে একজন মূর্খ মানুষ, রিকশাওয়ালা মানুষ যে লিখতে পারে না, সে যদি মৌখিকভাবে গিয়ে বলে তাহলে কিন্তু সেটা নালিশ হবে। তাহলে নালিশটা কিন্তু অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে, অভিযোগটা হবে পুলিশের কাছে। তাহলে নালিশের ক্ষেত্রে মূল বিষয় হলো যে কোনো ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার জন্য বা আইন অনুযায়ী কোনো অপরাধের ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তিদের নামে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ দাখিল করলে তাকে নালিশ বলে। এবং বলছিলাম যে ম্যাজিস্ট্রেট 190 ধারার ক্ষমতা বলে এই নালিশ আমলে নেন, 200 ধারার ক্ষমতা বলে তিনি ফরিয়াদি এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন, এবং 202 ধারা অনুসারে যদি অনুসন্ধান বা তদন্তের ফলাফল থাকে যে ওনার কাছে মনে হয় যে এটা আগানো যায় তাহলে তো আগাবেন, আর যদি না থাকে 203 ধারা অনুযায়ী নালিশ খারিজ করে দিবেন। এরপরে বলছিলাম যে অনুসন্ধান 4-1 ট। 4-1 টতে হলো অনুসন্ধান, ইনকোয়ারি, এনকোয়ারি। আচ্ছা, কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত অন্য সকল কার্যক্রমকে অনুসন্ধান বলে। অর্থাৎ চার্জ গঠনের আগে যেই সকল কার্যক্রম ম্যাজিস্ট্রেট বা আদালত গ্রহণ করে এর সবগুলো হলো যে অনুসন্ধান। অর্থাৎ পুলিশ রিপোর্ট জন্য নির্দেশ দেওয়া, পুলিশে যে তদন্ত করে এইগুলো, তারপরে ময়না তদন্ত করে, তারপরে আসামির দোষস্বীকারোক্তি অর্থাৎ 164 প্রদান করে, এইগুলা গ্রহণ করে, অথবা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট, এই সবগুলো কাজ অনুসন্ধানের অংশ। অর্থাৎ বিচার ব্যতীত বিচার কার্যক্রম গ্রহণ করার আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক যেই সকল কার্যক্রম গ্রহণ করা হয় সবই হলো অনুসন্ধানের অংশ। তাহলে অনুসন্ধানের মূল বিষয় হলো যে বিচার গঠনের আগে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত কার্যক্রম কিসের জন্য? কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। সুন্দর করে গুছিয়ে যদি বলি তাহলে এইভাবে বলা যায় যে সরি, কেউ একজন হ্যান্ড রেজ করছিল, এই জন্য একটু সমস্যা হয়েছে। কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত অন্য সকল কার্যক্রমকে অনুসন্ধান বলে। বিচারের পূর্বে ম্যাজিস্ট্রেট কর্তৃক সংশ্লিষ্ট মামলা সম্পর্কে পরিচালিত সকল কার্যক্রমই অনুসন্ধানের অংশ। এরপরে আসি আমাদের যে কাজ, আমাদের কাজ হলো তদন্ত বা ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন কি? ইনভেস্টিগেশন, স্যার জি বলেন। এর সাথে যে টিআরবি 280 613 দেব, সাথে একটু বলে দিলে ভালো। কোনটার সাথে? অনুসন্ধান ইনকোয়ারি। একটু জোরে বলেন, মানে শুনতে পাচ্ছি না। ইনকোয়ারির সাথে টিআরবি 280 613 যাইবো না? এটা তাহলে আমি একটু দেখে আমি মেসেজে জানাবো না যাই কিনা। আমি নিশ্চিত, মানে আমি এটার সাথে এটা রিলেট করে পড়ি নাই কখনো। আচ্ছা, একটা বইয়ে দেওয়া তো এজন্য বললাম। আচ্ছা, অনেক সময় এই দেওয়া মানে হলো যে এটা আপনাকে নিজে একটু খুঁজে দেখতে হবে যে আসলে এটা রিলেশন আছে কিনা। অনেক সময় দেখি যে বাড়তি ধারা দেওয়া থাকে যেটা হলো এটার সাথে সম্পূর্ণ রিলেশন নাই, তো রিলেটেড না হলে দেওয়া অনুচিত। এটা দেওয়া মানে হলো যে আপনি যে বিবরণটা দিচ্ছেন এই বিবরণটা এই জায়গায় আছে, এটা হলো তথ্যসূত্র। আমরা যে ধারা দেই, ধারা দেওয়ার মানে হলো তথ্যসূত্র। যখন 4-1 চ দিব
আর উপরে যখন আমলযোগ্য অপরাধের সংজ্ঞা লিখবো তখন বোঝাতে চাচ্ছি আমি যে এই যে আমি কথাগুলো লিখছি এটা 4-1 চতে গেলে আপনি পাবেন। তো আপনি যখন 280 বা 613 বললেন, এটা যদি এটার সাথে এই বিবরণের সাথে মিলে কেবল তখনই দেওয়া যাবে, নইলে কিন্তু এটা দেওয়া আরো নাম্বার মাইনাস করবে। এখন আসি তদন্ত বা ইনভেস্টিগেশন। এটা হলো আমাদের পুলিশের কাজ। পুলিশের এই তদন্ত বা ইনভেস্টিগেশনের অর্থ হলো যে পুঙ্খানুপুঙ্খভাবে কোনো কিছু পরীক্ষা করা। কি এটা হলো যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি, অবশ্যই ম্যাজিস্ট্রেট ব্যতীত, মানে ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমতা পায়, পুলিশকে দিয়েও তদন্ত করাতে পারে ম্যাজিস্ট্রেট, অথবা অন্য কোনো ব্যক্তি দিয়েও করাতে পারে। তো এই জন্য বলছে যে ম্যাজিস্ট্রেটের থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি, অবশ্যই ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ব্যক্তি দ্বারা, মানে ম্যাজিস্ট্রেট হতে পারবে না, ম্যাজিস্ট্রেট তদন্ত পারবে না, তারা অনুসন্ধান পারবে। তাহলে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমকে তদন্ত বলে। তদন্তের উদ্দেশ্য হলো সাক্ষ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে অপরাধের রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারার্থে আদালতে সোপর্দ করা। এই হলো তদন্ত। এখন আসি আমল অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স। যে এর আগে আমরা পড়লাম আমলযোগ্য, আর এখানে 4-1 ঢেকির ঢতে আছে হলো যে নন কগনিজেবল অফেন্স বা আমল অযোগ্য অপরাধ। তাহলে আমল অযোগ্য অপরাধ বলতে আমরা ছোট ধরনের অপরাধগুলো বুঝি। তো ছোট ধরনের অপরাধে পুলিশ কি করতে পারে না? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। পরোয়ানা ছাড়া গ্রেফতার করা মানে হলো যে বিরাট কিছু করে ফেলছে। একজন ব্যক্তিকে তার আদালতের হুকুম ছাড়া তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করা কিন্তু চারটিখানি কথা না। তো আমল অযোগ্য অপরাধ বলতেছে ছোট অপরাধ, কোন অপরাধ? যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, এই অপরাধগুলো হলো আমল অযোগ্য অপরাধ। আরেকটা অপরাধ, ঠিক আরেকটা না, এটা হলো যে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে অথবা মানে যে মাইনর অ্যাক্ট গুলো আছে বা ছোট ছোট আইন আছে, নারী শিশু অস্ত্র আইন, মাদক আইন, এই আইনে কিন্তু তার ওই আইনের অপরাধগুলো কি ধরনের ওইগুলো আলোচনা করা আছে। জামিনযোগ্য, জামিন অযোগ্য, আমলযোগ্য, আমল অযোগ্য, এই বিষয়গুলো উল্লেখ করা থাকে একটা নির্দিষ্ট ধারায়। প্রত্যেকটা আইনে এই জিনিসটা পাবেন, অপরাধের প্রকৃতি, অপরাধের ধরন দিয়ে লেখা থাকে যে জামিনযোগ্য, আমলযোগ্য, আমল অযোগ্য, এই বিষয়গুলো লেখা থাকে। এই জন্য বলতেছি যে বাংলাদেশে কার্যকর অন্য কোনো আইনে, তাহলে যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, অথবা ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল বা বাংলাদেশে কার্যকর অন্য কোনো আইনে যে সকল অপরাধকে আমল অযোগ্য হিসেবে উল্লেখ করা আছে বা নির্ধারণ করা আছে বা চিহ্নিত করা আছে, সেই সকল অপরাধকে আমল অযোগ্য অপরাধ বলে। আমি মনে খুব দ্রুত কথা বলি, কোনোভাবেই মানে এর স্লো করতে পারতেছি না। তাহলে এই আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে কি করি আমরা? 155 ধারায় ফৌজদারি কার্যবিধি। ধীরে ধীরে কথা বললে আপনার জন্য কষ্ট কম হবে স্যার। হ্যাঁ, ধীরে ধীরে কথা বললে আপনার কষ্ট একটু কম হবে স্যার। আচ্ছা দেখি, এখানে হলো কি আমার চেহারা একটা ছোট ভাবে ভাসে, তো নিজেরটা চেহারা দেখলে বোঝা যায়। তো আমি দেখি এরপরে ল্যাপটপ বা কম্পিউটারে কোনোভাবে অ্যাড করতে পারি কিনা, মোবাইল দিয়ে করতেছি তো দেখি এরপরে আরেকটু চেষ্টা করবো আর কি। এটা কেন জানি খুব দ্রুত হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। এখন আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ অফিসারের করণীয় কি? লিখিত প্রশ্ন আসে, কিন্তু এবার কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসছে এই একটা অধ্যায় থেকে। এই অধ্যায় বলতে ওই যে 154 থেকে যেটা শুরু হয়েছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা কিন্তু ওই যে 424টা ধারা পড়বো না, শুরুতেই বলছি আমরা পড়বো হলো যে 120 থেকে 150 ধারা পড়বো লিখিতর জন্য। ওইভাবেই আগাবো আমরা, যেন লিখিত প্রশ্নগুলো আমরা ভালোভাবে উত্তর করতে পারি। তো এই অধ্যায়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। এবার 3-4টা প্রশ্ন আসে 24 সালের। তো এখন যদি প্রশ্ন আসে, লিখিত প্রশ্ন, যে আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ অফিসারের করণীয় কি? এটার করণীয় হলো যে প্রথম কাজ 155 ধারা হলো যে কল দিচ্ছে কেন, প্রথম কাজ হলো যে জিডি নিবে। একটা আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে থানার অফিসার ইনচার্জ প্রথমে এই বিষয়ে একটা জিডি গ্রহণ করবে, এবং বারবার কল কাটে দিচ্ছে। আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে প্রথমে একটা জিডি গ্রহণ করবে এবং সেই সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। এটা হলো প্রথম কাজ, 155 উপধারা। 2 নম্বরে বলছে যে এই বিষয়ে
ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া বা নির্দেশ ছাড়া তদন্ত করা যাবে না। 3 নম্বরে বলছে যদি নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট যেটা তদন্ত করেন, তাহলে কিভাবে তদন্ত করবে? আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করবে, মানে আমলযোগ্য অপরাধ করলে যেভাবে তদন্ত করতো সেইভাবে করবে, শুধু বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না। তাহলে দেখেন এখান থেকে যদি একটা লিখিত প্রশ্ন আসে যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ অফিসারের করণীয় কি, তখন কিন্তু আমরা 155 দ্বারা ফৌজদারি কার্যবিধিতে চলে যাব, আর সংজ্ঞাটা দিলে 4-1 ডতে দিব। এরপরে আসি আমরা 4-1 মূর্ধন্য ক্রাইম বা অফেন্স। কি বলছি? যে সকল অপরাধ, যে সকল কাজ করলে অথবা করা হতে বিরত থাকলে বাংলাদেশে কার্যকর আইনে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে। শাস্তির বিধান যদি না থাকে তাহলে কিন্তু সেটা অপরাধ হবে না। আপনার দৃষ্টিতে সেটা অনেক বড় অপরাধ হইতে পারে, বাট আইনে শাস্তির বিধান যদি না থাকে সেটা অপরাধ হবে না। এর উদাহরণ হিসেবে বলছিলাম যে লিভ টুগেদার কত একটা মানে মারাত্মক রকমের আমাদের সামাজিকভাবে, কেউ বিবাহ ছাড়া একসাথে থাকতেছে কিন্তু আইনে আর শাস্তির বিধান নাই, তাইলে এটা অপরাধ হবে না। এরপরে 4-1 তো ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার, এটা কি বলছি যে অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে, কিসের জন্য অনুপস্থিতি? উনি ছুটিতে হইতে পারে, সাক্ষীতে থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, অথবা অন্য কোনো কারণে যদি উনি থানায় অনুপস্থিত থাকেন বা তার নির্ধারিত দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে থানায় উপস্থিত কনস্টেবল পদের উপরস্থ পদবীর, কনস্টেবল পদের উপরস্থ পদবীর যে পুলিশ কর্মকর্তা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব সাময়িকভাবে পালন করেন, সাময়িকভাবে পালন করেন, মানে ওসি আসলে উনি আর করবেন না, এই জন্য বলছি যে সাময়িকভাবে যদি অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে। এর সাথে সংশ্লিষ্ট পুলিশ রেগুলেশনস হচ্ছে 201 এবং 207। এরপরে হলো পিপি বা পাবলিক প্রসিকিউটর। পিপি বা পাবলিক প্রসিকিউটর হলো যে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য সরকার কর্তৃক কোনো স্থানীয় এলাকা বা কোনো মামলায় বা কোনো নির্দিষ্ট শ্রেণীর মামলায় যে আইন কর্মকর্তা নিয়োগ করেন তাকে পিপি বা পাবলিক প্রসিকিউটর বলে, বা সরকারি উকিল। এটা কিন্তু কোনো স্থানীয় এলাকার জন্য পিপি থাকে, আবার কোনো একটা বিশেষ মামলা, ধরেন খালেদা জিয়ার মামলাতে নির্দিষ্টভাবে নিয়োগ করতে পারে, বিশেষজ্ঞ কোনো একজন আইনজীবীকে নিয়োগ করতে পারে। এরকম বড় বড় ধরনের মামলায় কিন্তু সরকার, অথবা কোনো চাঞ্চল্যকর মামলায় দেখা গেল যে ময়মনসিংহ একটা খুন হয়েছে, চাঞ্চল্যকর খুন সহ ডাকাতি হয়েছে, এই মামলায় ময়মনসিংহের কোনো পিপি না দিয়ে ঢাকা থেকে একজন বিখ্যাত আইনজীবীকে সরকার চাইলে কিন্তু পিপি হিসেবে নিয়োগ দিতে পারে। এবং এর সাথে হলো সংশ্লিষ্ট ধারা হলো যে ফৌজদারি কার্যবিধির 492 ধারা এবং পিআরবি 411 বিধি। এই ছিল সংজ্ঞাগুলো, গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো সাধারণত আসে, এগুলো আজকে আলোচনা করলাম। আমরা বলছিলাম যে আজকে 4 পর্যন্ত আলোচনা করব, কারণ আজকে প্রথম দিন পরিচিতি প্লাস হইলো যে ফৌজদারি কার্যবিধি সম্পর্কে একটা আলোচনা করার ছিল। এর পরিচিতি থেকে অনেকগুলো এমসিকিউ হইতে পারে, এইগুলো নিয়ে একটু আলোচনা করলাম। আর এরপরের দিন আমরা ওই যে রুটিনটা দিয়ে দিছি, অনেকে পাইছেন কিনা জানি না, ওই রুটিন অনুযায়ী আমরা ইনশাল্লাহ আগাবো, এবং আগানোর সাথে সাথে আমরা শীট দিব এবং পরীক্ষা নিয়ে নিব, লিখিত পরীক্ষা নিব, এমসিকিউ পরীক্ষা নিব, যাতে আপনি বুঝতে পারেন যে এই ধারাগুলা থেকে কি ধরনের প্রশ্ন হয় এবং লিখিত প্রশ্ন আসলে আপনি আসলে গুছাতে পারবেন কিনা। ইন ডিউ টাইমের মধ্যে যেন আপনি 50 নাম্বার আনসার করতে পারেন, এই ক্যাপাসিটিটা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আর লিখিত পরীক্ষায় ভালো না করতে পারলে কিন্তু ফাইনালি ভালো হবে না। তো আজকে মনে হয় বিদায় নিই, বেশ আপনাদের সময় নষ্ট করলাম, অনেকক্ষণ পেঁচাল পারলাম, জানি না বুঝতে পারছেন কিনা। জি জি, ফি আমানিল্লাহ। স্যার একটু কথা বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর। তো 4-1 পরীক্ষার 10 জনের সিআরপিসি 190, 200, 203 বলছেন না 4? নালিশ হলো মানে একজন ম্যাজিস্ট্রেট 3 ভাবে একটা অপরাধ আমলে নিতে পারে 190 ধারায়। এক হইলো ওনার কাছে যদি কেউ এইভাবে নালিশ করে, 2 হইলো পুলিশ রিপোর্টের মাধ্যমে, 3 হইলো যে উনি ওনার সোর্স মারফতে যদি কোনো তথ্য পায়। এই 3 ভাবে 190 ধারার ক্ষমতা বলে যে ম্যাজিস্ট্রেটরা কোনো অপরাধ আমলে নেয়। এই অপরাধটা নেওয়ার পরে উনি কি করবেন, একটা অভিযোগ আসলো ওনার কাছে, মানে প্র্যাকটিক্যালি ভাবেন যে উনি কি কাজটা করে। একটা অভিযোগ আসার পরে উনি এই অভিযোগটা যিনি দাখিল করছেন ওই দাখিলকারী ব্যক্তি এবং যেই সাক্ষীগুলো উপস্থিত থাকে তাদের জবানবন্দি গ্রহণ করেন 200 ধারার ক্ষমতা বলে।
ওনাদের শপথ গ্রহণ পূর্বক যে যা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, এইভাবে উনি শপথ গ্রহণ করে একটা জবানবন্দি গ্রহণ করেন। এই জবানবন্দি গ্রহণ করার পর উনি যদি মনে করে যে না এটা সত্য, এটা তদন্ত করার প্রয়োজন, তাহলে উনি 202 ধারা অনুযায়ী আগাবেন, পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। যদি মনে করেন যে উনি অনুসন্ধান করেই শেষ ডিসমিস করে দিবেন, দিতে পারেন। আবার যদি মনে করেন যে না এটা এফআইআর হিসেবে গ্রহণ করা দরকার, তাহলে ওই যে 156(3) ধারা মোতাবেক ওসিকে নির্দেশ দিবেন যেটা এফআইআর হিসেবে গ্রহণ করেন। আর যদি উনি মনে করেন যে না এদের বক্তব্যের সাথে এদের মিলতেছে না, অথবা এটা আসলে আগানোর মতো না, তাহলে 203 ধারা মোতাবেক এটা খারিজ করে দিবেন। থ্যাংক ইউ স্যার। হেডি হ্যাঁ, জি জি, প্রশ্ন করেন। বন্ধু, এই শীটটা তুমি যদি পাশাপাশি দিয়ে দাও তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, বুঝছো? হ্যাঁ, শীটটা সপ্তাহে একবার দিতে চাচ্ছিলাম আর কি। আর প্রতিদিন চাইলে আছে প্রতিদিনও দেওয়া যাবে, বাট অনেক সময় কি আমি রেডি করতে পারবো না অত দ্রুত। কিছু রেডি করা আছে আমার, ওইগুলো আমি দিয়ে দিব তাইলে। আচ্ছা, আমি আজকে দেখি তাইলে ছবি আকারে দিয়ে দিব না কিছু। মানে কি প্রতিদিন দিলে ভালো হয় আলোচনা শেষে, নাকি সপ্তাহে একবার দিলে ভালো হয়? আমার তো মনে হয় যে আপনারা একটু নিজের মতো করে নোট করেন, নিজের নোট করাটা অনেক আপনাকে কাজে দিবে। আলোচনা শেষে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব যদি তাহলে প্রতিদিন একটা দেওয়া যায়, আর নইলে উইকলি একবার দিব আমরা আর কি। তাহলে আজকে বিদায় নেই, সবাই ভালো থাকেন। কালকে আমরা যথাসময়ে চলে আসবো সবাই ইনশাআল্লাহ। দেখি পরবর্তী আলোচনা আমরা করবো আর কি। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। বলেন বলেন, হ্যাঁ বলেন, কে কি বলছিলেন? হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি আছি। ক্লাস কি প্রতিদিন 9টায় হবে? 9টায় নিতে চাচ্ছি আর কি, 9টায় আমার জন্য সুবিধা সময় আর কি। 10টা হলে অনেক রাত হয়ে যাবে আর কি। আর মেহেদি স্যার, হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি গোড়াপত্তন বলছিলেন কত সাল জানি? 1793 সাল। মানে তখন কমিশনও গঠন করা হয় নাই, ওই সময় ফৌজদারি কার্যবিধি ছিল। 1793 স্যার। 1833 সালে হলো এটার কমিশন গঠন করে, মানে সারা সমগ্র ভারতবর্ষের জন্য। ভারত, পাকিস্তান, বর্তমান যে 3টা দেশ হয়েছে, এই 3টা দেশের জন্য আইন প্রণয়নের জন্য 1833 সালে প্রথম কমিশন গঠন করে। আর 1947 সালে এই কমিশনকে নির্দেশ দেওয়া হয় যেন একটা ফৌজদারি কার্যবিধির জন্য খসড়া প্রণয়ন করে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।